ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনে আজ আপনার জন্য চন্দ্রানী ভট্টাচার্যের কাহিনী মতি ঘাগরির জঙ্গলে। হঠাৎ প্ল্যান করে রাজমহলের এক জঙ্গলের মধ্যে অবস্থিত নেচার ভিউ রিসর্টে বেড়াতে আসে চার বন্ধু, ঋষি, সুশান্ত, বিবেক এবং শিবম। এই চারজনের মধ্যে সুশান্ত এক বিশেষ লক্ষণযুক্ত। রিসর্ট থেকে মতি ঘাগরির জঙ্গলে বেড়াতে যাওয়ার প্ল্যান করলে স্থানীয় মন্দিরের এক সাধু সুশান্তকে সেখানে যেতে মানা করেন। সেই বারণ উপেক্ষা করে সুশান্ত হাজির হয় মতি ঘাগরির জঙ্গলে। কি অপেক্ষা করছে সেখানে তার জন্য জানতে হলে শুনুন আমাদের আজকের নিবেদন মতি ঘাগরির জঙ্গলে। এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইকো ফ্রেন্ডলি প্রোডাকশন। শোন, এত বাজে কথা আলোচনা করে কোনো লাভ নেই। হ্যাঁ, আশেপাশে দেখার জায়গা অসংখ্য, আর আমরা এসেছি মাত্র 3 দিনের জন্য। ইচ্ছে থাকলেও সব জায়গা দেখা হবে না। ঋষির গম্ভীর কণ্ঠে রিসর্টের এই ঘরটা গমগম করে উঠল। আমরা 4 বন্ধু, ঋষি, বিবেক, শিবম আর আমি সুশান্ত, হঠাৎ পাওয়া ছুটিতে এই আউটিংয়ের প্রোগ্রাম ঠিক করে কলকাতা থেকে গাড়ি নিয়ে চলে এসেছি। উঠেছি নেচার ভিউ রিসর্টে। রিসর্টটা একদম জঙ্গলের মাঝে। গতকাল রাত 9টায় হৈ হৈ করে বেরিয়ে পড়েছিলাম। সঙ্গে স্কচ থাকলেও ঋষির কড়া নিষেধে তার সদ্গতি করতে পারিনি। প্রায় 326 কিলোমিটার পথ NH12 ধরে। সুতরাং দায়িত্বশীল নাগরিকের কর্তব্য ড্রিঙ্ক না করা। 3 ঘন্টা ড্রাইভ করে ডিনার সারি কৃষ্ণনগরের আজাদ ধাবায়। তারপর সারা রাত টানা ড্রাইভ করে আজ সকাল 8টায় নেচার ভিউ রিসর্টে চেক ইন করেছি। ঋষি ডাক্তার, বিবেক আর শিবম অ্যাডভোকেট, হাইকোর্টে প্র্যাকটিস করে, আর আমি কলকাতা প্যারানর্মাল সোসাইটির CEO। মানে আমার কাজ হচ্ছে বিভিন্ন রকমের অদ্ভুতুড়ে ব্যাপারে নাক গলানো। সাদা বাংলায় বন্ধুদের কাছে আমি নাকি ভূত ধরা। 1 বছর আগেও ওরা যথেষ্ট ইয়ার্কি ঠাট্টা করতো এই কাজটা নিয়ে। তবে পরিস্থিতি পাল্টায় ভানগড় নিয়ে কাজটা BBC ব্রডকাস্ট করলে এবং তা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হলে আমার সেলিব্রিটি স্টেটাসটা নিয়ে এখন ওরা গর্বিত। তাই আপাতত লেগ পুলিংটা বন্ধ। হ্যাঁ, যেটা বলছিলাম, চূড়ান্ত কর্মব্যস্ত জীবনে এই হঠাৎ বেরিয়ে পড়াই আমাদের অক্সিজেন। এখন ঝামেলা বেঁধেছে লোকাল সাইট সিইং প্রোগ্রাম নিয়ে। বিবেকের কাছে ছুটি মানে এক জায়গায় শুয়ে বসে চর্বচস্য লেজ্জ পেয়েও উদরস্ত করা, আর আমাদের কাছে নতুন জায়গা মানেই সেটাকে এক্সপ্লোর করা। বিবেক এই টোটো করতে হারগিজ রাজি নয়। সেই নিয়ে তর্কাতর্কি, ঝামেলা চলছে বিস্তর। ঋষির ধমকে চুপ করে ওর দিকে তাকালাম। গুগল দেবের সাহায্যে একটা প্ল্যান ছকে সামনে ফেলল ঋষি। স্নান করে ফ্রেশ হয়ে পুরি, ভাজি, টোস্ট, অমলেট, আলু পরোটা, আচার, রায়তা, জুস, কফি, মোটামুটি যা কিছু জুটলো বকরাক্ষসের মতো সব পেটে গ্যারেজ করে ক্যামেরা কাঁধে নিয়ে রাজমহলের কেন্দ্রস্থলে অবস্থিত নীলকুঠি দর্শনে বেরিয়ে পড়লাম। এই স্থানটি ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ শাসনে নীল উৎপাদনের জন্য এই নীলকুঠিটি 1796 সালে স্থাপন করে ইংরেজরা। নীলকুঠি দেখে এলাম বিন্দুবাসিনী মন্দিরে। বারহারোয়া থেকে 2 কিলোমিটার দূরে ছোট্ট একটা পাহাড়ের মাথায় এই মন্দির। স্থানীয় মানুষের কাছে অত্যন্ত পবিত্র এবং জাগ্রত। বিন্দুবাসিনী পাহাড়ের আর একটা আকর্ষণ বিশাল আকার বাহুবলী মূর্তি। বহুদূর থেকে মূর্তিটা চোখে পড়ে। মূর্তিটার গঠন শৈলীর মধ্যেই যেন একটা বরাভয় অভিব্যক্তি ধরা পড়েছে। মহাবলীর চরণের ফুল আর আশীর্বাদী সিঁদুর সঙ্গে নিয়ে এলাম। আমার পেশায় অতিলৌকিক শক্তির সম্মুখীন হবার জন্য দৈব শক্তির আশীর্বাদ বিশেষ প্রয়োজন। সিঁড়ির শেষ ধাপে আচমকাই এক সাধুর সঙ্গে ধাক্কাটা এতটাই আকস্মিক আর জোরালো যে সাধু বাবা ধরে না ফেললে মুখ থুবড়ে পড়ে রক্তারক্তি কাণ্ড নিশ্চিত হতো। ওরা 3 জন গল্প করতে করতে অনেকটা এগিয়ে গেছে। লাল কৌপিন পরা জটাজুটোধারী সন্ন্যাসী স্পর্শ করার সাথে সাথে আমার সারা শরীর যেন বরফ শীতল অনুভূতিতে ঠকঠক করে কাঁপতে থাকে।
তার রক্ত জবার মতো টকটকে চোখের অন্তর্ভেদী দৃষ্টির সামনে এক চুলও নড়ার শক্তি থাকে না। আমার ডান হাতটা নিজের হাতে তুলে নিয়ে সেই দিকে গভীর পরিতৃপ্তি সহ তাকিয়ে বিড়বিড় করে বলল, अब मेरा पूजा संपूर्ण हुआ। কি ব্যাপার কি তোর? হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? কিছু বুঝে ওঠার আগেই বিবেকের হাঁক শুনে চোখের সামনে সাধু বাবা কর্পূরের মতো মিলিয়ে গেলেন। শরীরে মনে এক অদ্ভুত অস্বস্তি নিয়ে নেমে এলাম। সারাদিন প্রচুর ছবি টবি তুলে ক্লান্ত বিধ্বস্ত হয়ে ফিরলাম হোটেলে। রাতের খাবার অর্ডার করে ফ্রেশ হয়ে চারজনেই বসে গেলাম গ্লাস নিয়ে। এর মধ্যে ঋষির নববিবাহিতা স্ত্রী সেঁজুতি বারতিনেক ফোন করে ফেলায় আমরা তার পরাধীনতা উপভোগ করছি তাড়িয়ে তাড়িয়ে। গল্পগুজবে রাত এগোতে থাকে। শিবম ঘরেই খাবার আনিয়ে নিয়েছে। বিবেক অতি পানের দৌলতে জড়ানো গলায় তর্জনী তুলে ঢুলু ঢুলু চোখে বলে ওঠে, কাল আমি আর কোথাও যাচ্ছি না। ব্যাস, কাল কাল শুধু ল্যাদ আর ল্যাদ, বুঝেছ? সঙ্গে সঙ্গে আমাদের মনে পড়ে যায়, আরে তাই তো, কালকের প্রোগ্রামই তো ঠিক হয়নি। মন্দিরের ওই অদ্ভুত ঘটনাটা থেকে থেকেই মনের মধ্যে খোঁচা দিচ্ছে। কিন্তু আমি কাউকে কিচ্ছু বললাম না। মাথাটা ভারী হয়ে উঠেছিল। বিবেককে ঘরে রেখে তিনজনে বেরিয়ে এলাম খোলা হাওয়ায়। রিসর্টে কটেজগুলো বেশ দূরে দূরে। শহরের কোলাহল থেকে দূরে জঙ্গলের মধ্যে এই রাতে ঝিঁঝি পোকার ডাক, শেয়ালের হাঁক আর বাতাসের শব্দ মিলেমিশে যেন এক নিজস্ব জগৎ রচনা করেছে। এক অপার্থিব শান্তি চারিদিকে বিরাজ করছে, যাকে শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়। ভাদ্র মাসে কলকাতায় পচা গরম হলেও এখানে অরণ্যের কোলে বেশ হিমেল একটা অনুভূতি আছে। রিসর্টে বেশি লোকজন নেই, ভিড়টা পুজোর সময় হয়। আকাশে আজ চাঁদের দেখা নেই, সারা পৃথিবী যেন কালো চাদরে মুখ ঢেকেছে। তাই তো আচমকাই আমার মনে পড়ে যায়, কাল শনিবার, পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যা। এই বিশেষ অমাবস্যায় আমি প্রত্যেক বছর তারাপীঠে বিশেষ যজ্ঞানুষ্ঠানে যোগ দিতে যাই, কিন্তু এবার আর তা হলো না। ভুলেই গিয়েছিলাম। ইস, মনটা খোঁত খোঁত করতে থাকে। প্রত্যেকেই অল্প বিস্তর টিপসি, তাই কখন আমরা হাঁটতে হাঁটতে রিসর্টের মেইন গেটের কাছে চলে এসেছি খেয়াল করিনি। হঠাৎ একটা পেঁচার কর্কশ চিৎকারে সম্বিত ফেরে, আর ঠিক সেই মুহূর্তেই টিমটিমে আলোয় গেটের সামনে বসে থাকা বিশাল পাগড়ি বাঁধা দশাশই চেহারার দারোয়ান বাজখাই গলায় বলে ওঠে, बाबू, अरे ओ बाबू, आप लोग इतनी रात तक बाहर क्यों घूम रहे हो? अंदर जाइए जाइए, ये जंगल है, यहाँ रात को बहुत खतरा है। जाइए जाइए, अंदर जाइए, अंदर जाइए, अंदर जाइए, रात को बाहर मत निकलना। जाइए जाइए अभी। আমাদের পিলে এমন চমকে যায় যে আর কিছু না বলে গুটি গুটি পায়ে কটেজে ফিরে আসি। শুতে যাওয়ার আগে ঠিক হয় পরদিন 3 পাহাড়ি হয়ে মতি ঘাগরি যাব। ভোরে ঘুম চোখ মেলতেই আবার সাধুর ঘটনাটা মনে পড়ে যায়। তবে এমন ঘটনা আমার সঙ্গে প্রায়ই ঘটে, তাই বিশেষ গুরুত্ব না দিয়ে উড়িয়ে দিলাম। ব্রেকফাস্ট সেরে 6টার মধ্যে বিবেক সমেত তার মাহিন্দ্রা XUV 500কে নিয়ে বেরিয়ে পড়ি। বারহারোয়া থেকে মতি ঝর্ণার দূরত্ব প্রায় 46 কিলোমিটার। পথে পড়বে 3 পাহাড়, রাজপ্রাসাদ, চারপাশ জুড়ে অনুচ্চ রাজমহল পাহাড় শ্রেণী। আসা যাওয়ার পথে চোখে পড়ে বেশ কিছু পাথর খাদান। খাদানের শ্রমিক মূলত আদিবাসী নারী পুরুষ। বর্ষায় প্রকৃতি সজীব হয়ে উঠেছে। সবুজের যে এত বৈচিত্র্যময় শেড হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না।
কোনো এক অদৃশ্য শিল্পী মনের খেয়ালে শুধু সবুজ নিয়েই এক্সপেরিমেন্ট করে গেছে। মহারাজপুর পাহাড়ি গ্রাম, পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। এখান থেকে মতি ঝর্ণার দূরত্ব প্রায় 4 কিলোমিটার। শেষ 2 কিলোমিটার জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। মতি ঝর্ণার প্রধান আকর্ষণ তার প্রাকৃতিক সৌন্দর্য। বর্ষার জঙ্গলে গাছপালা তরতাজা হয়ে উঠেছে, আগাছায় ছেয়ে গেছে বনভূমি। জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল আমরা পৌঁছে গেছি সেই আদিম পৃথিবীতে, যেখানে সভ্যতা নামক তথাকথিত অসভ্যতার হাত পড়েনি। জঙ্গলের যে নিজস্ব শব্দ, তা ঘোর লাগিয়ে দিচ্ছিল। পাহাড় চূড়া থেকে জল নামছে প্রবল ধারায়। অনেকটা জায়গা নিয়ে জলপ্রপাত ঝাঁপিয়ে পড়ছে কঠিন পাথরের বুকে। চতুর্দিকে ক্ষুদ্র ক্ষুদ্র জলচূর্ণ কুয়াশার মতো ঢেকে দিচ্ছে। প্রায় 1 কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে জলপ্রপাতের শব্দ। শিব মন্দিরে পার্শ্ববর্তী গ্রাম থেকে পুজো দিতে আসা পাহাড়িয়া আদিবাসীদের সঙ্গে কথা বলে জানলাম, আজ অবধি এই ঝর্ণার উৎস নাকি খুঁজেই পাওয়া যায়নি। শিবম, ঋষি আর চোখে পরস্পরের দিকে তাকিয়ে এই সহজ সরল মানুষগুলোর অজ্ঞতায় মুচকি হেসে ওঠে। ঝর্ণার ঠিক নিচেই আছে শিব মন্দির, সেখানে নিত্য পূজার ব্যবস্থা। মন্দিরে আস্তানা গেড়ে আছেন এক বাঙালি সাধু বাবা। সাধু বাবার সঙ্গে আমার বেশ আলাপ জমে গেল। কথায় কথায় তিনি আমাদের সব খবর নিয়ে নিলেন। বারবার বলতে লাগলেন, বাবা, আজ এসে ভালো করনি। না, 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 আজ এসে মোটেই ভালো করনি। দুপুরে তারই কৃপায় মধ্যাহ্নভোজন প্রসাদী ভোগেই সেরে নিলাম। খাওয়া দাওয়ার পরপরই বাবা ফিরে যেতে বললেন এবং সন্ধে নামার আগেই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। আমি বললাম, কি বলছেন বাবা, এত তাড়াতাড়ি কেন যাব? একটু চারপাশটা দেখি। সুশান্ত, তুমি তো জানো আজ কৌশিকী অমাবস্যা, সুতরাং অপশক্তিরা আজ অন্য দিনের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। বেশি রাত করলে এই জঙ্গলে তোমরা পথ হারিয়ে বিপদে পড়তে পারো। আমার কথা শোনো, বেলা থাকতে থাকতে বেরিয়ে যাও। বন্ধুদের নিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমার মাথায় বাবার কথাগুলোই ঘুরছে। গতকালের অদ্ভুত ঘটনা আর আজ শিব মন্দিরে সাধু বাবার সাবধানবাণী সারা শরীর মন জুড়ে যেন কোনো কিছুর নির্দেশ দিতে চাইছে। নিজের অজান্তেই আমার সর্বক্ষণের সঙ্গী ঝোলাটা চেপে ধরলাম। আর অমনি মনের ভিতর কেউ বলে উঠল, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যা, বেরিয়ে যা, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যা। শিবম তার হেঁড়ে গলায় গান ধরল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ঋষি তার উত্তরে মেয়েলি গলা নকল করে গেয়ে ওঠে, না না, তুমি বলো। ওরা থামতে না থামতে বিবেক সুর তালের তোয়াক্কা না করে নিজের স্বরচিত কণ্ঠবিদারী সুরে গেয়ে ওঠে, गुमनाम है कोई, बदनाम है कोई। ওর মুখভঙ্গি আর গান গাইবার কষ্টকর প্রয়াস দেখে সবাই হো হো করে হেসে উঠি। চলছিল, হঠাৎই গাড়িটা বিচ্ছিরি রকমের শব্দ করে গোত্তা খেতে খেতে একদম স্থির হয়ে যায়। আমরা ওর মুখের দিকে চাওয়াচাই করে বুঝতে চেষ্টা করলাম যে কি হয়েছে। সকালে বেরোবার আগেই লোকাল গ্যারেজে সব চেক করিয়ে বেরিয়েছি। তাহলে চিন্তিত মুখে ঋষি ড্রাইভিং সিট থেকে নামে। একে একে আমরাও। বিবেক, ঋষি বনেট খুলে বুঝতে চেষ্টা করছে সমস্যাটা কি। গাড়ি নিয়ে দুজনেই প্যাশনেট, তাই যন্ত্রপাতি কলকবজা খুব ভালো বোঝে। প্রায় 15-20 মিনিট দেখেও কিছু ধরা পড়ল না। আমাদের তো মাথায় হাত। জঙ্গলের ভিতর দিয়ে এতটা রাস্তা যাব কি করে? এখানে এখন ট্যুরিস্টদের আনাগোনা নেই। আমরা উড়নচণ্ডীরাই শুধু মন্দিরে গিয়েছিলাম। স্থানীয় কাউকেও তো এই পথে যাওয়া আসা করতে দেখলাম না।
অকারণেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় ফিসফিস করে ওঠে, সামনে বিপদ। এত চিন্তার কিছু নেই, হোটেলে ফোন করে বলে দিচ্ছি একটা গাড়ি পাঠিয়ে দেবে। ঘন্টাখানেকের তো ব্যাপার। এখন বাজে 4:30। নিজের দামি রিস্টওয়াচটায় চোখ রেখে ঋষি প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে হোটেলের নম্বর ডায়াল করতে গিয়ে একরাশ বিরক্তি নিয়ে বলে, অদ্ভুত কোইন্সিডেন্স, যখন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখনই সিগন্যাল থাকে না। নে দেখ তোদের কার সিগন্যাল আছে। আমরা প্রত্যেকেই নিজের নিজের ফোন চোখের সামনে তুলে ধরে দেখি, নো সিগন্যাল। এতক্ষণ তো গুগল নেভিগেশন অন করেই আমরা ড্রাইভ করেছি, তাহলে একসঙ্গে সবার মোবাইলের সিগন্যাল চলে গেল। এইসব আলোচনা করতে করতে আরও আধ ঘন্টা সময় নষ্ট হলো। আকাশের দিকে তাকিয়ে দেখি সূর্যদেব দিন শেষে নিদ্রার প্রস্তুতি নিচ্ছেন। নিজেদের কথাবার্তার মধ্যেই এমন ব্যস্ত ছিলাম যে খেয়াল করিনি দিনের শেষে পাখিদের নিড়ে ফেরার ডানা ঝাপটানোর শব্দ আর কলকাকলিতে চারিদিক যে মুখরিত হয়ে ওঠার কথা তা অস্বাভাবিক রকমভাবে অনুপস্থিত। চারিদিকে শ্মশানের নীরবতা, একটা পাতার ঝরে পড়ারও শব্দ নেই। মন অমঙ্গলের আশঙ্কায় কেঁপে উঠল। মনের গভীরে কে যেন বলে উঠল, পালাও পালাও, এখান থেকে পালাও, পালাও বলছি, এখান থেকে পালাও। শোন শোন, আমাদের আমাদের যে করেই হোক শিব মন্দিরে ফিরতে হবে, এবং যতটা তাড়াতাড়ি সম্ভব। এই জঙ্গলে থাকা কিন্তু আর নিরাপদ নয়। নিজের অজান্তেই গলাটা কেঁপে যায়। একটা ভয়ের অনুভূতি শিরদাঁড়া বেয়ে হামাগুড়ি দিয়ে উঠছে। কিন্তু এতটা পথ আমরা যাব কি করে? শিবমের প্রশ্নে সায় দিয়ে বিবেক বলে, সিগন্যালও নেই, নেভিগেশন অন করতে পারবো না, যদি রাস্তা হারিয়ে ফেলি। অকাট্য যুক্তি, কেউই অস্বীকার করতে পারলাম না। কি করব না করব যখন হাতড়াচ্ছি, তখন ঋষি বলে, আরে আমাদের সঙ্গে তো টর্চ আছে। যে রাস্তা দিয়ে এসেছিলাম তাতে নিশ্চয়ই গাড়ির চাকার দাগ থাকবে, সেই দাগ দেখেই হাঁটবো। নে নে, আর দেরি করিস না, গাড়ি থেকে জলের বোতল আর বিস্কিট চিপসের প্যাকেটগুলো নামা। সবাই ঋষির নির্দেশে সচল হয়ে ওঠে। খালি আমার পা দুটো ভারী হয়ে আটকে রইল মাটির সাথে। এমন অলৌকিক অনুভূতি আগেও যে হয়নি তা নয়, তবে এবারে যেন কিছু বুঝেই উঠতে পারছি না। কি রে সুশান্ত, তুই কি এখানেও ভূত ধরার তাল করছিস? হ্যাঁ, কথাটা বলে বিবেক খিক করে হেসে ওঠে, তার সঙ্গে বাকিরাও। ওরে ভূত ধরা, ভূত অন্যদিন ধরিস। আজকের রাতটা যাতে কোনো জঙ্গলি জানোয়ারের কবলে পড়তে না হয় তার চেষ্টা কর। নে নে চল। কথাটা বলে আমার পিঠে একটা চাপড় দিয়ে ঋষি বিবেককে জিজ্ঞাসা করে, তোর গ্লকটা সঙ্গে আছে তো? ব্যাস, তাহলে আর চিন্তা কিসের। নিচু হয়ে ডান পায়ের মোজার মধ্যে লুকিয়ে রাখা পিস্তলটা বের করে দেখিয়ে আবার কোমরে গুঁজে রাখে বিবেক। ওরা বংশানুক্রমে ক্রিমিনাল প্র্যাকটিস করে আসছে, সুতরাং খতরনাক অপরাধীদের নিয়ে যাদের কাজ কারবার, তাদের কাছে আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র থাকবে আর এমন কি বড় ব্যাপার। পিস্তল দেখে সবাই স্বস্তি পেলেও আমি পেলাম না, বরং একটা দম চাপা অনুভূতি গ্রাস করতে থাকে। পুরাণে কথিত আছে, অসুরের অত্যাচার থেকে উদ্ধারের জন্য স্বর্গের দেবতারা মহামায়ার তপস্যা শুরু করেন। আরাধনায় সন্তুষ্ট হয়ে দেবী পার্বতী পূর্বজন্মে সতী হয়ে যজ্ঞাগ্নিতে প্রাণত্যাগের কারণে যে কৃষ্ণগাত্র বর্ণ লাভ করেছিলেন, তা মানস সরোবরের জলে স্নান করে পরিত্যাগ করেন। সেই কৃষ্ণকোশিকা থেকেই সৃষ্টি হয় ঘোর কৃষ্ণবর্ণা দেবী কৌশিকীর। সেই রূপেই দেবী শুম্ভ নিশুম্ভ নামের দুই অসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন।
সেই থেকেই এই তিথিতে পাপের বিনাশ করার জন্য তারাপীঠ সহ নানা পীঠস্থানে কৌশিকী রূপে পূজা করা হয় মাকে। একটানা কথাগুলো বলে একটু থামি। ঋষির গাড়ির চাকার দাগ দেখে পথ চেনার বুদ্ধি কাজে লাগেনি। আশ্চর্যজনকভাবে গাড়ির চাকার কোনো চিহ্নই আমরা খুঁজে পাইনি। প্রায় 3 ঘন্টা ধরে হেঁটেও আলোর একটা বিন্দুও চোখে পড়ল না। দূরে যে পাহাড়ের গায়ে গ্রামগুলো দেখেছিলাম সেগুলোও যেন কোনো মন্ত্র বলে উধাও হয়ে গেছে। মনে হচ্ছে এক অসীম অন্ধকার আর মৃত্যুর মতো নীরব কোনো জগতে প্রবেশ করেছি, যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। অসম্ভব ভ্যাপসা গরম, আমাদের পোশাক ঘামে ভিজে চপচপে। কোনো একটা অস্বাভাবিক অনুভূতি ওদের মধ্যেও বাসা বাঁধছে। সম্পূর্ণ নাস্তিক ঋষিও তাই জিজ্ঞাসা করে, সুশান্ত, তোর কি হয়েছে বলতো? মন্দিরেও সাধু বাবা কি এক অমাবস্যার কথা বলে আমাদের ভয় দেখাচ্ছিলেন, আর গাড়ি খারাপ হওয়ার পর থেকে তুইও এমন থম মেরে গেছিস। আর তুই এত ভয় পাচ্ছিস কেন? আমরা 4 জন একসঙ্গে আছি। আশা করি জঙ্গলের খুব একটা গভীরে প্রবেশ করিনি। বিপদ বলতে নেকড়ে, বাইসন আর বুনো শুয়োর, এদের কিছুটা হলেও ম্যানেজ করা যাবে পিস্তল দিয়ে। তবে হ্যাঁ, যদি একপাল হাতির খপ্পরে পড়ে যাই তাহলে আর দেখতে হবে না। নিজের রসিকতায় নিজেই হেসে ওঠে বিবেক। এই প্রাণান্তকর নিস্তব্ধতার মাঝে ওর এই হাসি পরিবেশটাকে আরো ভারী করে তোলে। এই অরণ্যের এত জীববৈচিত্র্য, তবুও যেন কোথাও কিচ্ছু নেই। পুরো জঙ্গলটাই যেন প্রাণহীন। এতক্ষণ ছিল গুমোট একটা ভাব, এবার তার সঙ্গে যুক্ত হয়েছে এক উৎকট পচা আষ্টে গন্ধ। হাওয়া নেই, অথচ গন্ধের মাত্রা তীব্র হচ্ছে। কোথাও কিছু পচেছে নাকি বলতো? এই গন্ধের ঠেলায় অন্নপ্রাশনের ভাত উঠে আসবে। গন্ধটা বাকিরাও পেয়েছে। সবাই রুমাল দিয়ে নাক মুখ চেপে দুর্গন্ধ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করতে থাকে। বাকিরা বুঝতে না পারলেও এই গন্ধ আমার খুব চেনা। এটা পচা রক্ত মাংসের গন্ধ। কৌশিকী অমাবস্যার অর্থ হল তারা নিশি। এই তিথি গুহ্যতন্ত্র সাধনার এক বিশেষ রাত। এই তিথিতেই সাধক বামাখ্যাপা তারাপীঠের মহা শ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় মা তারার আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। মনে করা হয় এই তিথিতে মহাকালীর পূজা করলে সকল মনের ইচ্ছে পূরণ হয়। এই কারণেই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে আগত হাজার হাজার পুণ্যার্থীর ভিড়ে মহাশ্মশান এক অন্য রূপ নেয়। অন্যান্য বছর আমিও যাই পুজো দিতে, এবারই হলো না। একটা দীর্ঘশ্বাস নিজের অজান্তেই বুক ঠেলে বেরিয়ে আসে। মা, মাগো, অপরাধ নিও না মা, আমাদের রক্ষা করো। কপালে করজোরে প্রণাম করে আবার বলতে শুরু করি। কিংবদন্তি অনুসারে কৌশিকী অমাবস্যায় বিভিন্ন তন্ত্র ও গুপ্ত সাধকেরা তন্ত্রের ধনাত্মক ও ঋণাত্মক শক্তি দিয়ে এই রাতে চাইলে স্বর্গ ও নরক যে কোনো দিকেই যেতে পারেন। তারা সিদ্ধি লাভ করতে পারেন, তবে তা নির্ভর করে তার সাধনার উদ্দেশ্যের উপর। ধনাত্মক ঋণাত্মক শক্তি মানে কি? আমাকে থামিয়ে দিয়ে ভয়ে ভয়ে প্রশ্ন করে শিবম। ধনাত্মক অর্থাৎ পজিটিভ এনার্জি, যা কিছু শুভ মঙ্গলময়, সবই এই ধনাত্মক শক্তি অর্থাৎ দৈব শক্তি করে। আর আছে নেগেটিভ এনার্জি অর্থাৎ ঋণাত্মক শক্তি, সাধারণের কাছে যা দানবীয় শক্তি।
জাগতিক দৃষ্টির অগোচরে এই জগৎ, যে দুনিয়ার খবর আমরা জানতে পারি না, তবে সেই জগতের অবস্থান এই পৃথিবীতেই। শুধু আসা যাওয়ার দুয়ারটা বন্ধ থাকে। কৌশিকী অমাবস্যার মতে বিশেষ তিথিতে কোনো কোনো নিম্নমার্গের তন্ত্রসাধক সেই দরজাটা নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে খুলে দেয়। তখন অশুভ শক্তি এই পৃথিবীর বুকেই নরক জাগিয়ে তোলে। আমি আরো কিছু একটা বলতে যাচ্ছিলাম, বাধা পড়লাম বিবেকের কান ফাটানো চিৎকারে। দেখি ভয়ে বিবেকের মুখ রক্ত শূন্য, ফ্যাকাশে গলা দিয়ে শুধু আওয়াজ বেরোচ্ছে। টর্চের কমে আসা আলোয় পিছনে তাকাতেই হাড় হিম করা দৃশ্য আমাদের হৃৎপিণ্ডটাকে প্রায় উপড়ে বাইরে নিয়ে আসে। আমরা দাঁড়িয়ে আছি এক অতি প্রাচীন সমাধি ক্ষেত্রে, এবং পচা গলা পোকায় কিলবিল করা মৃতদেহগুলি হাঁচড় পাঁচড় করে বুকে হেঁটে মাটির উপর উঠে আসতে চাইছে। চোখের সামনে যেন জীবন্ত নরক জেগে উঠেছে। আমার বুঝতে বাকি রইল না যে অমাবস্যা তিথির এমন এক সন্ধিক্ষণে পড়ে গেছি যা অশরীরী জগতে এনে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের। বিবেকের চিৎকার এখন গোঙানিতে পরিণত হয়েছে। ওর দৃষ্টি নিষ্পলক। ওর পায়ের দিকে কিছু একটা দেখানোর চেষ্টা করছে। সেদিকে টর্চ ফেলতেই আমাদের সকলের শির দাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। একটা কাটা দীর্ঘ নখযুক্ত গলিত রোমশ হাত বিবেকের পা দুটোকে জড়িয়ে ধরে ধীরে ধীরে শরীরের ওপরে উঠে আসতে চাইছে। ঋষি চিৎকার করে বলে ওঠে, শুট বিবেক, শুট! বিবেক এতটাই ভয় পেয়েছে যে মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারিয়ে পড়ে যাবে। ঋষি দৌড়ে গিয়ে পিস্তলটা বের করে ফায়ার করতে উদ্যত হতেই আমি ওর হাতটা চেপে ধরি। কি করছিস কি? ওর গুলি লেগে যাবে তো। আর এক সেকেন্ড সময় নষ্ট না করে আমার ঝোলায় রাখা 51 পিঠের বিশেষ মন্ত্রপুত জল ছিটিয়ে দিলাম সেই হাতে, সেই সঙ্গে 4 জনের শরীরে। মুহূর্তের মধ্যে সেই কাটা হাত আছাড়ি পিছাড়ি করতে করতে প্রবল আক্রোশে হাজার হাত হয়ে ঝাঁপিয়ে পড়তে এলো আমাদের উপর। ঋষি এলো পাথাড়ি গুলি করতে থাকে। এদিকে অন্ধকারের বুকে জেগে উঠেছে আগুনের মতো অগুন্তি রক্তবর্ণের হিংস্র দৃষ্টি। সেই দৃষ্টি কোনো জীবন্ত প্রাণী বা মানুষের নয়। এরা সবাই পাতাল লোকের বাসিন্দা, রক্ত মাংসের স্বাদ পেতে মরিয়া। বিবেকের গালে সপাটে 2 চড় মেরে হেঁচকার টানে সঙ্গে নিয়ে দৌড়তে শুরু করি। অকল্পনীয় ঘটনার আকস্মিক আঘাতে বিমূঢ় হতচকিত ঋষি আর শিবমকেও চিৎকার করে বলি, দাঁড়িয়ে থাকিস না, দৌড়ো দৌড়ো, বাঁচতে হলে দৌড়ো। আমরা প্রাণ ভয়ে ছুটছি। পিছনে তাড়া করে আসছে পিশাচের দল। ছুটতে ছুটতে একটা আলোর বিন্দু দেখতে পেয়ে দৌড় লাগায় সেই দিকে। আমাদের সবারই প্রাণ শক্তি একেবারে তলানিতে। শুধু মনের জোরে দৌড়চ্ছি। অবশেষে এসে দাঁড়ালাম কয়েক শতাব্দী প্রাচীন পোড়ো মন্দিরের সামনে। বাইরে থেকে সেই জঙ্গলাকীর্ণ মন্দিরের অবস্থান বোঝার উপায় নেই। এক অতি প্রাচীন বটবৃক্ষ আর অজস্র ঝুড়ি দিয়ে মন্দিরটাকে নিজের গর্ভে লুকিয়ে রেখেছে। অতর্কিতে অন্ধকার ভেদ করে কেউ একজন সামনে এসে দাঁড়ায়। আধা হিন্দি আধা বাংলায় ক্ষণক্ষণে সানুনাসিক গলায় বলে ওঠে, तू आएगा? আমি যে তোরই প্রতীক্ষায় ছিলাম। আজা, আন্দর আজা। আমি কণ্ঠস্বর আগেও শুনেছি, কিন্তু কোথায় কিছুতেই মনে করতে পারলাম না। অগত্যা পেছনে তাড়া করতে থাকা মৃত্যুর থেকে বাঁচতে
ভীত, সন্ত্রস্ত, ক্লান্ত, ক্ষুধার্ত আমরা মন্দিরে প্রবেশ করি। প্রবেশ করার সাথে সাথেই সম্মুখে দণ্ডায়মান মূর্তিটি দেখে থমকে দাঁড়িয়ে যাই। সাধু বাবা প্রশ্ন করেন, जानते हो ना ये कौन है? এতক্ষণে মশালের আলোয় চিনতে পারি সাধুকে। গতকাল মন্দিরে এর সঙ্গেই আমার ধাক্কা লেগেছিল। তার মানে আমার দেখার বা বোঝার ভুল নয়। মাথা নেড়ে সায় দিই। আমার সম্মুখে এক হাতে নিজেরই কাটা মুন্ডু, অপর হাতে কর্তৃকা নিয়ে দাঁড়িয়ে আছেন মা ছিন্নমস্তা। ইনি দেবী প্রচণ্ড চণ্ডিকা, 10 মহাবিদ্যার অন্যতমা, আত্মবলিদান ও কুণ্ডলিনী শক্তির জাগরণের প্রতীক। একাধারে তিনি জীবনহন্তি, যৌন শক্তি ও যৌন সংযমের প্রতীক। আবার তিনি জগজ্জননী, জীবনদাত্রী। ঋষি বিবেক শিবমের আজন্ম লালিত পালিত বিশ্বাস, সংস্কার, বিদ্যাবুদ্ধি কয়েক ঘন্টায় যে ধাক্কা খেয়েছে তাতে আর নতুন করে কিছু সহ্য করার ক্ষমতা ওদের ছিল না। দেবী মূর্তি সম্পর্কে সত্যজিৎ রায়ের ফেলুদার দৌলতে সবারই অল্প বিস্তর ধারণা ছিল, কিন্তু প্রকৃত সত্য ওরা আঁচ করতে পারেনি। আমরা 4 জন একে অপরকে ধরাধরি করে কোনো রকমে দাঁড়িয়েছিলাম। সামনে সাজানো বিবিধ পূজা উপাচার, পঞ্চমুণ্ডী আসন, নরকরটি আর যূপকাষ্ঠ। বড্ড ফিকার হচ্ছিল, তোকে ঠিক সময় এখানে নিয়ে আসতে পারবো তো? যাক, আব বেফিকার। আজ আমার 500 বরসের প্রতীক্ষা শেষ হবে। আমি কিছু বুঝে উঠতে পারছি না। সেটা উপলব্ধি করে বলেন, তুই যে ব্রহ্মচারী আর সেঠেরা আছিস, আমার সিদ্ধির জন্য এমন খুবই যুক্ত মায়ের প্রসাদের জরুরত ছিল। এতক্ষণে সমস্ত বিষয়টা পরিষ্কার হলো। আমার জন্মগত ত্রুটি, ডান হাতে 6টা আঙুল, ডাক্তারি পরিভাষায় যাকে বলে হেক্সাড্যাক্টিলি। আর যেহেতু আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে অল্প বয়স থেকেই মেতেছিলাম, সেহেতু প্রেম বা সেক্স কোনোটাই আমাকে এখনো টানেনি। যারা তন্ত্র সাধনা করেন তাদের কাছে আমি পূজার শুদ্ধ উপাচারের মধ্যে পড়ি। প্রচণ্ড ভয় পেলেও মনে সাহস নিয়ে জিজ্ঞাসা করি, আপনি কি আমায় বলি দিতে চাইছেন? একটা ক্রূঢ় হাসি ঝিলিক দিয়ে ওঠে সাধুর কোটরে ঢোকা চোখে। দাড়ি গোঁফের জঙ্গল ভেদ করা গেলে নিশ্চিতভাবে দাঁতের ঝিলিকও দেখা যেত। বিলকুল বিলকুল ঠিক বাত বলেছিস। বলি। আতঙ্কে, অবিশ্বাসে গগনবিদারী চিৎকার বেরিয়ে আসে ঋষি শিবমের গলা থেকে। বিবেক ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। হ্যাঁ, আমি আজ মা ছিন্নমস্তাকে আমার গুরুদেবের লিখা রক্তস্তুতি বিশ্বকল্পের নিয়ম अनुसार नर प्रसाद चढ़ाबो। माँ के शुद्ध नर रक्त दिए संतुष्ट करब। এই বলে মা মা নিনাদে আকাশ বাতাস কাঁপিয়ে কিছু বুঝে ওঠার আগেই মন্ত্র উচ্চারণ করতে করতে যজ্ঞকুণ্ডে কিছু একটা আহুতি দেন। সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে অন্ধকারের আড়াল হয়ে থাকা বিভৎস সব প্রেতমূর্তি আমাদের ঘিরে উদ্দাম নৃত্য শুরু করে। শুনতে পাই সাধুর নির্দেশ, আমার সাধনা আজ পূরণ হবেই। মায়ের বরে আমি শক্তিধর হব, আরো এই জগৎ নিয়ন্ত্রণ করব। নে
ने तू यार देरी करिस ना, सब वस्त्र उतार दे, वो झोला भी फेंक दे। শিবম ডুকরে কেঁদে ওঠে। ঋষি ইস্পাত কঠিন কণ্ঠে বলে, না সুশান্ত, না, আমাদের যাই হোক না কেন এই শয়তানটার কথা তুই শুনবি না। তোর সব বিদ্যা শিক্ষা প্রয়োগ করে একে শেষ কথা শেষ হবার আগেই সাধুর নির্দেশে একটা পিশাচ ঝাঁপিয়ে পড়ে ঋষির উপর, কিন্তু পরক্ষণেই লেলিহান শিখায় জ্বলতে জ্বলতে ছাই হয়ে বাতাসে মিশে গেল। এমন ঘটনার জন্য সাধু বা আমরা কেউই প্রস্তুত ছিলাম না। কোনো রকমে নিজেকে সামলিয়ে আবার পিশাচদের দলবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত দেয় সাধু, কিন্তু আগের মতোই কেউই আমাদের কোনো ক্ষতি করতে পারে না। এবার হতচকিত ক্রোধান্ধ সাধু গর্জে ওঠে, तो कौन है? तू कोई मामूली आदमी ना आछिस, बोल तू कौन है? সাধুর হুঙ্কারের সাথে সাথেই মনে পড়ে যায় আজ শিব মন্দিরে সাধু বাবার কথা। বাবা কি কিছু বুঝতে পেরেছিলেন? তাই আমাদের প্রত্যেকের হাতে মহামৃত্যুঞ্জয় কবচ বেঁধে দিয়ে বলেছেন, এই কবচ তোমাদের সব বিপদ থেকে রক্ষা করবে। মৃত্যুঞ্জয় মন্ত্র নিশ্চয়ই জানা আছে সুশান্ত। সম্মতিসূচক ঘাড় নেড়ে বলেছিলাম, হ্যাঁ জানা আছে। এখন মনে হচ্ছে বাবা কিছু উপলব্ধি করেই এমন কথা বলেছিলেন। তবে কি তিনি জানতেন আমরা কোনো অপশক্তির কবলে পড়ব? জানি না, তবে এটুকু জানি যে যার কাছে বিশুদ্ধ মতে যজ্ঞের মাধ্যমে নির্মিত মহামৃত্যুঞ্জয় কবচ থাকে তাকে স্বয়ং মৃত্যু ভয় পায়। এতক্ষণে আমি আমার হারানো বোধ বুদ্ধি সাহস আত্মবিশ্বাস ফিরে পেয়েছি এবং আমার কর্তব্য ঠিক করে ফেলেছি। সাধুকে কিছু বুঝতে না দিয়ে অতর্কিতে ঝোলা থেকে পবনপুত্রের চরণের সিঁদুর বের করে আমাদের ঘিরে একটা রক্ষাচক্র টেনে দিই। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়ন্মমামৃতাৎ। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়ন্মমামৃতাৎ। যতক্ষণ না এই শয়তান শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে সবটুকু বিশ্বাস আর ভক্তি নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের 108 বার জপ করতে হবে আমাকে। নিজের উদ্দেশ্য চরিতার্থে বাধা পেয়ে ক্রোধে উন্মত্ত সাধু তার সিদ্ধিলব্ধ সব শক্তি প্রয়োগ করে নরকের আদিবাসীদের জাগিয়ে তুলতে চেষ্টা করে। যেন মনে হচ্ছে পৃথিবী আজ ধ্বংস হবেই। সাধু যতই হম্বিতম্বি করুক না কেন কিছুতেই আমাদের সুরক্ষা বলয় ছিন্ন করতে পারবে না। আমি জানি ছিন্নমস্তা দেবী ভীষণা প্রকৃতির, তাঁর ক্রোধ ধ্বংস ডেকে আনে। তিনি প্রেত সেবিতা ও রক্তপানকারিণী। আজ পূজা যখন শুরু হয়েছে তখন মা নররক্ত নরমাংসে প্রীতা হবেন। প্রেতজনী প্রাপ্ত এই পিশাচরাও নরমাংসে ক্ষুধা নিবৃত্ত করবে। এই সাধু সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা লাভের জন্য ছিন্নমস্তার পূজা করছিল, অন্যায়ভাবে দৈব শক্তিকে কাজে লাগাতে চাইছিল। তাই মা এই নরাধমকে শাস্তি দেবেনি, কারণ তন্ত্রচারী পূজা শুরু করে শেষ করতে না পারলে তার উপর নেমে আসবে কালের খড়গ। 4 জনের পরম ভক্তি নিয়ে পাঠ করা মহামৃত্যুঞ্জয় মন্ত্রে চারিদিকে এক অপূর্ব শব্দ ঝংকারে অনুরণন ছড়িয়ে পড়ছে। একেই মনে হয় শব্দ ব্রহ্ম বলে।
যত সময় এগোতে থাকে সাধু নিজের ব্যর্থতায় ভয় পেতে শুরু করে। যে অপশক্তিকে নিজের হীন উদ্দেশ্যে জাগিয়ে তুলেছিল তারা এবার রক্ত পিপাসায় চঞ্চল হয়ে ওঠে। বিভৎস ভয়ঙ্কর পিশাচের দল তার দিকেই এগোতে থাকে। সাধু দৌড়ে গিয়ে মায়ের পায়ে আশ্রয় নিতে যায়, কিন্তু আমরা বিস্ফারিত চোখে দেখি নরকের কীটেরা সদল বলে ঝাঁপিয়ে পড়ছে সাধুর ওপর, আর ফিনকি দিয়ে ঊর্ধ্বমুখে ত্রিধারা রক্ত পান করছেন মা ছিন্নমস্তা এবং তার সহচরীরা। চোখে সূর্যের আলো এসে পড়ায় ঘুমটা ভেঙে যায়, আর সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় রাতের ওই ভয়ানক ঘটনার কথা। আমি বেঁচে আছি না মরে গেছি ভেবে তাড়াতাড়ি উঠে বসতে যেতেই পরিষ্কার বাংলায় নার্স বললেন, আরে করছেনটা কি? পিটপিট করে চোখ খুলে দেখি আমি হসপিটালের বেডে, স্যালাইন চলছে। কোনো রকমে বুঝে যাওয়া গলায় প্রশ্ন করি, আমার বন্ধুরা? সবাই ভালো আছেন, তবে কড়া ডোজের ঘুমের ওষুধ দেওয়াতে 3 জনেই ঘুমোচ্ছেন। আমরা এখানে এলাম কিভাবে? আপনারা হোটেলে রবিবার 12টা অবধি না ফেরায় হোটেল কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়েছিল। তারা লোকাল থানাকে জানায়। ওইদিকে মতিঘাগরের জঙ্গলে আপনাদের গাড়ি পাওয়া যায়। পুলিশ অনুসন্ধান করতে গেলে শিব মন্দিরের সাধুজি ওদের নিয়ে খুঁজতে বেরিয়ে আপনাদের গভীর জঙ্গলে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। আপনারা ওই পুরানা সমাধিতে গেলেন কিভাবে? শিব শঙ্কর আপনাদের রক্ষা করিয়াছেন, না হলে ওখান থেকে কেউ আজ পর্যন্ত বেঁচে ফিরতে পারেনি। যে কশন টেপ আর বোর্ড দেওয়া আছে তা দেখেও কিভাবে গেলেন ওখানে? আমরা তো কোনো সতর্কতামূলক বোর্ড দেখতে পাইনি। কি বলছেন? আচ্ছা, ছিন্নমস্তা মন্দিরের সাধু বাবা কেমন আছেন? আপনারা ছাড়া আর কেউ তো এডমিট হয়নি। আর ওখানে মন্দির কোথায়? কি বলছেন? পুরনো বটগাছের ঝুড়িতে ঢাকা মা ছিন্নমস্তার মন্দির, আর আপনি বলছেন নেই? না, নেই। তবে বড়দের মুখে শুনেছি আজ থেকে 500 বছর আগে ওখানে একটা সমাধি ভূমি ছিল, যেখানে রাজাজি খুনি নরঘাতকদের জ্যান্ত কবর দিতেন। আর ছিল মন্দির, কিন্তু কোনো এক শয়তান তান্ত্রিক সাধু ওখানে এসে ঘাঁটি গাড়ে আর ভালো মানুষদের ধরে এনে বলি দিতে শুরু করে। রাজাজি গ্রামবাসীরা ভয় পেয়ে শিব মন্দিরের ত্রিকালদর্শী সাধু বাবার কাছে গিয়ে তাদের রক্ষা করার আবেদন জানালে বাবা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করেন। আরও কী সব গুপ্ত কাজ করেন সেসব কেউ জানতো না। কিন্তু ছিন্নমস্তা মন্দিরের ওই সাধু বাবাকে আর কখনো দেখা যায়নি। মন্দির তো কবেই মাটিতে মিশে গেছে। তবে এখনও আমাদের এখানকার লোকজন জঙ্গলের ওইদিকে যেতে ভয় পায়, এড়িয়ে চলে। নার্সের কথায় আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে ওঠে। বুঝতে পারি তান্ত্রিক সাধুর অতৃপ্ত আত্মা আজও চেষ্টা করে চলেছে তার সিদ্ধি অর্জনের জন্য। শুনলেন চন্দ্রানী ভট্টাচার্যের কাহিনী মতিঘাগরির জঙ্গলে। চন্দ্রানী ভট্টাচার্য পেশায় একজন ইতিহাস শিক্ষিকা। কর্মজীবনের সূত্রপাত চুঁচুড়া দেশবন্ধু গার্লস হাই স্কুলে। বর্তমানে হাওড়ার বাসিন্দা এবং হাওড়া শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়ে কর্মরতা। লেখালেখির শখ ছোটবেলা থেকেই, তবে 2019 থেকে অনলাইন বিভিন্ন সাহিত্য গোষ্ঠীতে জনসমক্ষে লেখালেখি শুরু করেন। বিভিন্ন সময়ে লেখিকার গল্প এবং কবিতা সাহিত্য গোষ্ঠীগুলির দ্বারা পুরস্কৃত ও সম্মানিত হয়েছে। লেখিকার গল্প আমি বেলা বোস বিখ্যাত শ্রদ্ধেয় লেখক অমর মিত্র মহাশয়ের দ্বারা প্রশংসিত।
আজকের গল্পটি সাহিত্যবন্ধু শারদীয়া সংখ্যায় প্রকাশিত লেখিকার প্রথম মুদ্রিত গল্প। এরপর বরফকাঠি জমজমাট, হাসতে হাসতে হুঁশিয়ার গল্প সংকলনে গল্প প্রকাশিত হয়েছে এবং বৃত্তের বাইরে শারদীয়া সংখ্যা 1429, ঋত্বিকা শারদীয়া সংখ্যা 1429, আলেখ্য শারদীয় সংখ্যা 1429 সহ আরও অন্যান্য শারদীয় সংখ্যায় লেখিকার গল্প প্রকাশিত। এছাড়াও এবারত প্রকাশনী থেকে প্রেতপুরাণ 2 গল্প সংকলন প্রকাশিতব্য। আপনার কেমন লাগলো আজকের গল্পটি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠ ও কথকের চরিত্রে তমাল, অন্যান্য চরিত্রে এনামুল, কুন্তল, সাবর্ণ, সায়ন ও বর্ণিশা। গল্পের সূত্রধার আমি সায়ন, শব্দ সংযোজন বিশ্বদীপ, আবহ সৃষ্টিতে সাবর্ণ, পোস্টার ডিজাইনে সৌরেন্দ্র। আমরা খুব তাড়াতাড়ি আবার হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।